স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। পাহাড়ে বিপর্যয়ের জন্য বিএনপিকে দোষারোপ করছেন ওবায়দুল কাদের। এদিকে রাঙ্গামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দলের গাড়ি বহরে হামলার অভিযোগ করেছে বিএনপি। এসব নিয়ে আজকে আলোচনা রাঙ্গুনিয়া রঙ্গ। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত মুন্না। আজ স্বাগত আপনাদের। ডক্টর হাবিব মিল্লাত, আমি প্রথমে আপনার কাছে জানতে চাই যে ত্রাণ দিতে যেখানে পাহাড় ধসে মানুষ মারা গেছে, মানুষ বিপদে আছে, সেখানে ত্রাণ দিতে যাচ্ছিল বিএনপি মহাসচিব, বিএনপি নেতৃবৃন্দ, সেইখানে তাদের গাড়ি বহরে আক্রমণ হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর হয়েছে এবং সেটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যেটি ওবায়দুল কাদের বলছে যে কে বা কারা করেছে। আমরা জেনেছি যে সোশ্যাল ওয়েবসাইটে, ফেসবুকে ঘোষণা দিয়ে যে বিএনপির গাড়ি বহর এখান থেকে যেতে দেওয়া হবে না, সেটি ঘোষণা দিয়ে এই আক্রমণটি করা হয়েছে এবং আক্রমণ করে তারা আবার সফল হয়েছেন, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনি এটাকে কি বলবেন? ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ দর্শকদের, মাহে রমজানের শুভেচ্ছা। আর এই টক শোতে সম্ভবত ঈদের আগে আসা হবে না, তো ঈদ মোবারক সবার জন্যই। সত্যিকার অর্থে এটা একটা দুঃখজনক ঘটনা। একটি পার্টির মহাসচিব কোথাও ত্রাণ দেওয়ার জন্য যাবেন, তাকে যদি কোনো প্রকার বাধা দেওয়া হয় বা আক্রমণ করা হয়, এটা দুঃখজনক, অবশ্যই কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই এই কারণেই যে আমরা যে এটা হয়েছে সেটা আমরা একটু আগে টিভিতে দেখতে পেলাম। আমি সবচেয়ে আশাবাদী হয়েছি যখন আমাদের পার্টি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি একজন পূর্ণমন্ত্রীও বটে, তিনি বলেছেন অপরাধীকে তদন্ত সাপেক্ষে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এটি দুঃখজনক ঘটনা তিনি বলেছেন, আপনি সেটা দেখেছেন। তো এটা হচ্ছে রাজনীতির সবচেয়ে বড় একটা যে গ্রহণযোগ্য সাইড, যে অন্য পার্টি যে আহত কিছু হলেই যে মানুষ আমরা সমর্থন করি সেটা নয়, কোনোদিনও করে না বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা ইতিপূর্বে কয়েকটা ঘটনা দেখেছি, আসলে সেই ঘটনাগুলো আমার মনকে যেন কেমন নাড়া দিল। আমি তো রাজশাহী অঞ্চলের লোক, রাজশাহীতে কোনো ঘটনা ঘটলে আমার নজরে সবচেয়ে বেশি আসে। কয়েকদিন আগে আমি শুনেছি রাজশাহীতে একটা কমিটি হয়েছিল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েছিল, কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মারামারি করে কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও আহত করা হয়েছে সেই সময়টিতে। চিটাগাংয়ের কতগুলো ঘটনা ঘটেছে কিছুদিন আগে, বিএনপির কথাই বলছি আমি। চিটাগাংয়েও একই ধরনের ঘটনা ঘটেছে, সেটা পত্রপত্রিকায় আমরা দেখেছি যে চিটাগাংয়ে কিছু কমেডি ঘটনা হয়েছে, কিছু লোক মনক্ষুণ্ণ, যাকেই পারছে তাকেই মারছে, এমনকি ইফতার মাহফিলেও এবং বিএনপির কর্মী সহ মারামারি হয়েছে। তো আমরা দুটো ব্যাপার লক্ষ্য করি এখানে, যে একটি হচ্ছে যে বিএনপির কমিটি হওয়ার কারণে বিএনপির কিছু লোক এর অবশ্যই বিপক্ষে আছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তারা হেনস্থা করেছেন বিভিন্ন জায়গায়, এটা পত্রপত্রিকার খবর কয়েকদিন আগে এসছে। তবে আজকের যে খবরটি সেটিতে দেখা গেছে যে ওনাদের পুলিশকে একটি ইনফরমেশন দেওয়া ছিল যে ওনারা রাউজান হয়ে যাবেন রাঙামাটিতে, কিন্তু ওরা নাকি বাউনি, আমি জায়গাগুলো ভালো চিনি না, আমি পত্রপত্রিকায় পড়ে যা জেনেছি পুলিশকে না জানিয়ে সেই দিক দিয়ে গেছেন এবং ওনাদের যে প্রতিহত করা হবে এই ঘটনা অবশ্য আপনারা সাংবাদিকরা আমাদের চেয়ে ভালো জানবেন, কিন্তু আমরা আসলে এ ধরনের কোনো খবর পাইনি। তবে ঘটনা যারাই ঘটিয়ে থাকুক, যে ঘটেছে এটা একটা সত্য কথা। এবং সবচেয়ে আমি অবাক হয়েছি যে এই ঘটনার পর সাংবাদিক সম্মেলনটি হলো, প্রথমত তাদেরকে বলা হলো যে আমরা পুলিশ প্রোটেকশনে আপনাদেরকে ত্রাণ দেওয়ার জন্য দুর্গত এলাকায় নিয়ে যাব, তারা সেটা না করে সেটাতে ফিরে আসলেন। হতেই পারে ভয় পেয়েছে বা কোনো কারণে তারা ফিরে আসছেন, তাতে আমি এটা তাদের যাওয়া উচিত ছিল, সাহস করে যাওয়া উচিত ছিল, না যে তারা ফিরে আসছেন পুলিশ প্রোটেকশনে তারা নেননি। দ্বিতীয়টি হচ্ছে যে সাংবাদিক সম্মেলনটি যেটি প্রথম হয়েছে, আমরা ধারণা কি স্বাভাবিকভাবে হওয়া উচিত যে সাধারণত সেন্ট্রাল থেকে কোনো সাংবাদিক সম্মেলন করা হয়, কিন্তু বিএনপি নেতা শূন্যতায় ভুগছে কিনা আমি বুঝতে পারছি না। এই সম্মেলনটি করা হলো কুমিল্লা দক্ষিণ থেকে, আমি সব সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রথম জানতে পারলাম, তারপরে চিটাগাং সংবাদ সম্মেলনটি হলো। ঢাকায় কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন কোনো নেতা হয়তো উপস্থিত ছিলেন না, এই জন্য করতে পারেননি বা এই ধরনের অভিযোগ উত্থাপন করতে পারেননি। আমার মনে খুব দুঃখ, আসলে আমার মনে খুব দুঃখ এই কারণে যে আমরা ইতিপূর্বে দেখেছি বাংলাদেশে ৭৫ পরবর্তীকালে। আপনার কি মনে হচ্ছে যে মানে আপনার এই পুরো বক্তব্যটার মধ্যে এক ধরনের, যদি আমি বাংলা প্রবাদ বাক্যটি আপনার মধ্যে নিয়ে বলি, যে শাক দিয়ে মাছ ঢাকার এক ধরনের প্রবণতা কি আছে? আপনি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কথা বলছিলেন। অভ্যন্তরীণ কোন্দল হলে যে পার্টির সমর্থনে এই কোন্দলটি করা হচ্ছে তার নাম অবশ্যই সামনে আসতে হতো, কারণ সেইটা শক্তিমত্তার লড়াই। আপনি রাজশাহীর কথা বলছিলেন, আপনি চিটাগাংয়ের কথা বলছিলেন, সেখানে কিন্তু যারা বিদ্রোহী প্রার্থী বা সমর্থক তারা কিন্তু তার নাম স্পষ্ট করে বলেছেন যে তারা কি চান, তারা কারা। এই ক্ষেত্রে তো বিএনপির সাথে এটি মিলানো কি ঠিক? আমি মিলাইনি, আমি কিন্তু মিলাইনি। আমি বলেছি এই ধরনের ঘটনা একটির পর একটি ঘটছে, প্রত্যেকটি অনভিপ্রেত, এই কথাই আমি বলতে চেয়েছি। আমার মনে হয় যে এই ঘটনারে আমরা কখনোই সমর্থন করি না, কিন্তু আমরা কিছু না করতে পারি, কিন্তু একজন সংসদ সদস্য হিসেবে আমরা কি এই দাবি করতে পারি যে আপনারা আমাদেরকে নিরাপত্তা দিন,
আমরা ত্রাণ দিতে গেলে, এবং এই ঘটনা কিন্তু প্রথম না ডক্টর হাবিব মিল্লাত মুন্না, আপনি যদি খেয়াল করেন। আর প্রথম না, সেটা আমি বলার জন্য অপেক্ষা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর প্রাণ নাশের জন্য অন্য নেতা বাদই দিলাম, 21 বার হামলা হয়েছে বঙ্গবন্ধু কন্যার উপরে, তাকে গ্রেনেড হামলা করে 21 জন লোক মেরে ফেলা হয়েছে। চিটাগাঙে এই চিটাগাঙে লালদিঘিতে পুলিশ গুলি করে 40 জন মানুষকে মেরে ফেলেছে, জননেত্রী শেখ হাসিনা কোনোভাবে বেঁচে গেছেন। কোটালীপাড়ায় 76 কেজির বোমা পুঁতে রাখা হয়েছে, এবং দুদিন আগে ধরা না পড়লে উনি আজকে উড়ে চলে যেতেন কোথায় আল্লাহ তাআলা জানেন। আমরা এগুলোর প্রত্যেকটি ঘটনার নিন্দা করি এবং বিচার দাবি করি। জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমরা একটি প্রশ্ন প্রফেসর হাবিব মিল্লাত মুন্না বলেছেন, আমি সেটিকে একটু কন্টিনিউ করতে চাই। আপনারা আসলে যে জায়গায় যেতে চাইছিলেন সেই জায়গায় যাননি কেন? এবং আরেকটি বিষয়, অন্তর্ঘাতের যে সম্ভাবনার কথা, সেটিকে কি আমরা উড়িয়ে দিতে পারি কিনা? কারণ কোন রাজনৈতিক ফয়দায় এই সফরের উপর, এই গাড়ির উপর হামলা করে আওয়ামী লীগের পক্ষে পাওয়া সম্ভব না। আপনার কাছে মনে হয় না যে এটা আসলে আওয়ামী লীগ এটি করেছে, এটি খুবই মানে একটি অবাস্তব কল্পনা, এরকম মনে হয় কিনা? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। আপনি যে কথাটা বলেছেন, একজন উপস্থাপক হিসেবে বা সাংবাদিক হিসেবে আপনি করতেই পারেন, আপনার সেই স্বাধীনতা আছে। কিন্তু আমি যেটা বলবো, যখনই কোনো রাষ্ট্রে কোনো অনির্বাচিত এবং অসাংবিধানিক সরকার থাকে, তখন সেই সরকার টিকে থাকবার জন্য নানান রকমের বাহিনী তৈরি করেন, ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেন নানানভাবে। আজকে এই যে এই ফ্রাঙ্কেনস্টাইনটা কিন্তু আজকে নতুন নয়। আপনার জানবার কথা যে যখন ঢাকা এবং চিটাগংয়ের নির্বাচন হচ্ছিল, মেয়র নির্বাচন, তখন ম্যাডাম খালেদা জিয়া উত্তরায় গেছেন, সেখানে তার উপরে হামলা হয়েছে। দক্ষিণে এসছেন, তখন তার গাড়িতে গুলি করা হয়েছে। 5 বার তিনি বের হয়েছেন, 5 বারই তার গাড়িতে হামলা হয়েছে, গুলি হয়েছে। এর কোনো রকমের একজন আসামিও নেই, একটা মামলাও নেই, কোন রকমের আইনের গুলি হওয়ার ব্যাপারটা কি সঠিক? একবার গুলি, অর্থাৎ হামলা 5 বার। আপনার নিশ্চয়ই মনে থাকবার কথা, যখন যে মেয়র ইলেকশনের সময়টা আমার মনে আছে, হ্যাঁ, মেয়র ইলেকশনের সময়টা তাকে তার গাড়ি যতবার বেরিয়েছেন ততবারই সরকারি দলের প্রতিদিন বের হচ্ছে না, ওই সময়কার কথা বলছি। ওই সময় যতবার বেরিয়েছেন যতবারই ক্যাম্পেইনের জন্য বেরিয়েছেন ততবারই আক্রমণের শিকার হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে একজনকেও কি গ্রেফতার করা হয়েছে? তার বিরুদ্ধে কোনো একটি মামলা হয়েছে? কাজেই আপনারা কি মামলা করেছিলেন? আমরা মামলা করতে যাব কেন? মামলা করার দায়িত্ব তো সরকারের, মামলা করবার দায়িত্ব তো সরকারের। কারণ সরকারের লেলিয়ে দেওয়া বাহিনী ম্যাডাম খালেদা জিয়াকে আক্রমণ করেছেন, গুলি করেছেন। আজকে সেই একই ধারাবাহিকতায় মহাসচিবকে যেভাবে, মহাসচিব তো সেখানে কোনো জনসভা করতে যাননি, সরকার বিরোধী কোনো আন্দোলনও করতে যাননি, গিয়েছিলেন ত্রাণ দিতে একটা টিম নিয়ে। সেখানে যেভাবে হামলা করা হয়েছে, এবং তার পরবর্তী সাথে সাথে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে ধরেন এই হামলাটাই খুব সফলভাবে আওয়ামী লীগ করেছে, কিন্তু এটা কি অর্জন করলো আসলে আওয়ামী লীগ? আমি নিজেকে ঝানু রাজনীতিবিদ মনে করি না, নিরেট একজন রাজনৈতিক কর্মী মনে করি। তবে আমি এটা মনে করি যে এই হামলা করে আওয়ামী লীগ এটা প্রমাণ করেছে যে একটি অনির্বাচিত বা ফ্যাসিবাদী সরকার সবসময় আতঙ্কে ভুগে, এবং সেই আতঙ্কে ভুগার কারণেই মনে করেছে যে বিএনপির পক্ষ থেকে মহাসচিব যদি ত্রাণ দেন তাহলে হয়তো অনেক বড় সুবিধা তারা, অর্থাৎ জনগণের কাছে পেয়ে যাবে, এটাকে করতে দেয়া যাবে না। পরিণতিতে মানুষ কি মনে করবে সেটা তারা চিন্তা করেনি। আমি যদি অনির্বাচিত সরকার প্রসঙ্গে একটু আপনার কাছে একটু যুক্তিগ্রাহ্যবাসী হিসেবে আমি একটু তথ্য ফেলতে চাই, যে আপনি বলছেন অনির্বাচিত সরকার আমলে অনেকগুলি তৈরি হয়, সেটা যে 21 আগস্ট গ্রেনেড হামলা, কিবরিয়া হত্যা, আসানুল্লাহ মাস্টার হামলা, সেইটি যখন বিএনপির আমলে হয়েছে, সেটি কি অনির্বাচিত সরকার তো বিএনপি ছিল না? না, আমি আপনাকে বলি, এই যে প্রত্যেকটা হামলা, তার আগে আমি একটু বলে নেই যে উনিও বললেন, আমার ভাইও বললেন, আপনিও বললেন যে এটা দলের কোনো কুন্দল কিনা। এই কথাটা উপস্থাপন করা মানেই কিন্তু দর্শককুল বা জাতি হাস্যকর মনে করবে। এই যে উনি রাজশাহীর কথা বললেন, চিটাগংয়ের কথা বললেন, এটা মোটামুটি আপনাদের কাছে শিখেছেন। আপনার মনে থাকবে যে 21 আগস্ট গ্রেনেড হামলার পরে সংসদ আলোচনা হয়েছিল যে শেখ হাসিনা এমন কোনো দিন নেই যে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের গুলাগুলি পর্যন্ত হয় না, কিন্তু তাই বলে আওয়ামী লীগের সেক্রেটারির উপরে তারা কিন্তু আক্রমণ করতে যাবে না, এটাই বাস্তবতা। কাজেই কেউ যদি মনে করেন যে মির্জা আলমগীরের কাছে, আলমগীরের উপরে দলের কেউ হামলা করেছে, এটা শুনলে মানুষ হাসবে রীতিমতো।
এটা শুনলে হাসবে। এখন আপনার যে প্রশ্নটা, আওয়ামী লীগের অর্জনটা কি আসলে এই হামলাটা থেকে? আওয়ামী লীগের কি অর্জন সেটা আওয়ামী লীগ বলতে পারবে, আমি বলতে পারবো না। ধরা যাক তবে খুব সফলভাবে হামলা করেছে, 5টি গাড়ির কাজ টাজ ভেঙেছে, আওয়ামী লীগ কি পেলো এটা থেকে? মানে আওয়ামী আপনি লীগ- বলছিলেন যে শুনেন, ত্রাণ দিয়ে দিলেন। শুনেন, আওয়ামী লীগ কি পেল সেটা আওয়ামী লীগ বলতে পারবে। তবে এই ঘটনায় শুধু যে বিএনপি ক্ষুব্ধ তাই নয়, আমি মনে করি সারা জাতি ক্ষুব্ধ। অবশ্যই। আর আপনি যে কথাটা বলেছেন জি। যে তাহলে ওখান থেকে গেলেন না কেন ত্রাণ Right, দেওয়ার right, জন্য? right, right. পুলিশ তো অনুরোধ করেছিলেন। এই কথাটা আপনি বলতে পারেন, তবে কথাটা এই জন্যই গ্রাহ্য না, জি। যুক্তি গ্রাহ্য না। উনি আহত, আপনি টেলিভিশনে দেখেছেন যে উনার জামা খুলে গেঞ্জি পরে উনি ব্যথার জায়গাগুলো উপশম করবার চেষ্টা করছেন। তারপরে উনার সাথে আরেকজন স্থায়ী কমিটি সদস্য, তিনি আমির হোসেন মোহাম্মদ চৌধুরী। তার রক্ত পড়ছে হাত দিয়ে, তারপরে সাংগঠনিক সম্পাদকের মাথায় ব্যথা পেয়েছে। এই অবস্থায় তো তাদেরই চিকিৎসা প্রয়োজন, তারা কি করে যাবে? ওকে, এখন আমার মনে হয় এই আপনার বক্তব্য যে- পরিষ্কার। আমরা একটু ডক্টর হাবিব মিল্লাত মুন্নার না, কাছে আমি একটু শেষ Right, লাইনে right. বলি। এই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাৎক্ষণিকভাবে বললেন, উনি তো প্রতিদিন কথা বলেন, যা খুশি মুখে আসে তাই বলেন। উনি একদিন বলেন যে বিএনপি শুধু কথা বলে যায় না, আবার আজকে বললেন BNP যে না, দেরি করে যায়। বিএনপির উপরে আওয়ামী লীগের কেউ হামলা করেনি। তো আওয়ামী লীগের কেউ হামলা করেনি, এটা এরা বলেন না। কারা? এরা কারা? অতএব আমরা রাজনীতিটা এত নিচে নেমে গেছে, রাজনীতিতে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, কিন্তু রাজনীতি সমস্ত শিষ্টাচারের বাইরে তবে এরকম একটা অবস্থায় চলে গেছে যে এটা আর বলার ভাষা নেই। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমি আপনাকে মনে করে দিতে চাই, আওয়ামী লীগ যাদেরকে মারে তাদেরকে কিন্তু আবার বুক ফুলিয়ে বলেও, আওয়ামী লীগকে যদি আপনি ফেসিবাদী বলেন, স্বৈরাচারী বলেন, এটা বলেন, সেটাতে আমি আপনার সাথে একমত হব। যেমন রামপালে সে যখন বাম আন্দোলন যারা গিয়েছিল তাদেরকে যখন মেরেছে তখন বলেছে আমরা দেখিয়ে দিয়েছি, অন্য সময় বলেছে যে আমরা ছাত্রলীগ দিয়েই তাদের যথেষ্ট, শাহিম ওসমানের মতো লোক বলেছে আমি নারায়ণগঞ্জে পারতে দিব না। এই ক্ষেত্রে আওয়ামী লীগ করলে মনে হয় বলতো। এগুলো কি খুব কৃতিত্বের না কথা? না, আমি একবারই কৃতিত্বের কথা বলছি না, আমি বলছি আওয়ামী লীগ করলে কোনো কৃতিত্বটা নিত। গণতান্ত্রিক দলের না, কি একেবারে কৃতিত্বের না। কথা? আমি একটা কথা একেবারে বলি এখানে, ফ্যাসিবাদের কথা, এটা একেবারে গণতন্ত্র সেটা না। হচ্ছে একেবারে না, কৃতিত্ব যে নিত আর কি, আওয়ামী লীগ একজন কৃতিত্ব না। উপস্থাপক হিসেবে জি, আপনার এই মন্তব্য করাটা কিন্তু ঠিক হচ্ছে না। না, আমি আপনি প্রশ্ন নিউট্রাল করছি। থাকবেন। আমি আপনি বলেছেন অবশ্যই যে neutral। আওয়ামী লীগ, আচ্ছা মেনে নিলাম আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল, আপনি কথাটি বলেছেন, যদি জি। রিপিট করে দেখেন জি, জি। আপনার কথাটা এইভাবে বলা ঠিক হচ্ছে না। যে আমি- কারণ আপনি যদি উপস্থাপনা করেন আর কোন Right. পক্ষ নিয়ে কথা বলেন, Right. তখন দুইজনের পক্ষে একজনকে কথা বলতে হয়। আপনার সেটা অবশ্যই খেয়াল করতে হবে, সেটা আসলে কিন্তু- আপনি বলে নেন ধরে নিলাম আওয়ামী লীগ অ্যাটাক Right. করলো, ধরে নিলাম, আমি তো বললাম ধরে নেন না কেন বিএনপি অ্যাটাক করেছে, সেইভাবে আলোচনাটা শুরু করেন, তাহলে তো আমার পক্ষে চলে আসবে। কিন্তু Right. আমি সেটাও চাই না। Right. আমি চাই আহমদ আজম ভাই সুন্দরভাবে বলার চেষ্টা করেছেন তিনি কি মনে করেন, এবং তার পক্ষ থেকে যতটুকু বলার তিনি বলবেন, এটাই Right, স্বাভাবিক। right. এবং আমার পক্ষ থেকে যতটুকু বলার সরকার আমি বলবো, আমার দলের পক্ষে বলবো, অবশ্যই Right, বলবো। আমরা একটা বিরতি নিয়ে ডক্টর হাবিবুল্লাহ, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে আক্রমণের কথা, যে আক্রমণ করা হয়েছে, আমি জানতে চাইছিলাম সেই আক্রমণের ঘোষণা আগে দেওয়া হয়েছে যে আমরা দিতে পার হতে দিব না। উনারা যাইতে চেয়েছিলেন হচ্ছে রাঙ্গামাটির উদ্দেশ্যে, বিমানবন্দর থেকে রওনা হয়েছিলেন, সেইখান থেকে তারা জানলেন যে সেই অংশে ভাঙন, সড়কে ভাঙন থাকে, সেখানে যাওয়া সম্ভব না, তাই কাপ্তাই দিয়ে সেখান থেকে নদীপথে যাওয়ার কথা চিন্তা করেছেন। ওই জায়গার যে সাংসদ আছেন ডক্টর হাসান মাহমুদ, তার কিছু সমর্থক ফেসবুকে বলেছিলেন আমরা এখান থেকে যেতে দিব না। আমি সেই ব্যাপারটা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে, প্রফেসর হাবিব মিল্লাত মুন্না। আমরা জানতে চাইছিলাম যে বিএনপি মহাসচিবের উপর যে হামলা, সেই হামলা সোশ্যাল ওয়েবসাইটে ঘোষণা দেওয়া হয়েছে আসলে যে এখান দিয়ে যেতে দেওয়া হবে না। তারপরেও কি আমরা বলবো যেটা আসলে আওয়ামী লীগ করে নাই বা আওয়ামী লীগের সাথে এটা? আমরা তো মনে করি যে আওয়ামী লীগের একজন মুখপাত্র আছেন, জি, তিনি হচ্ছেন পার্টির সাধারণ সম্পাদক। ফেসবুকে কি তিনি ঘোষণা দিয়েছেন? না, জেলা আওয়ামী লীগের সভাপতি, থানা আওয়ামী লীগের সভাপতি, কিন্তু থানা আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কি যে ঘোষণা দিয়েছেন তাকে, তার প্রতি কোনো অ্যাকশন ঘোষণাটি নিয়েছেন? কে দিয়েছে? তার প্রতি অ্যাকশন নিয়েছেন কিনা? না, ফেসবুক ঘোষণাটি কে দিয়েছে? তিনি কে? না, তিনি আমরা ইতিমধ্যেই দেখেছি ব্রাহ্মণবাড়িয়ায় যুদ্ধ লেগে গেছে একটা ফেসবুকের কমেন্টের উপর, অথচ সেই লোকটি সেই কমেন্টটি দেয় নাই। সুতরাং তার উপর ডিপেন্ড আপনারা করে এই টিভিতে টকশো চালাচ্ছেন। না, আমার তার তো উপর depend আমাদের করেছে না, জ্ঞান প্রশ্নগুলি নিয়ে, করছি। আমাদের ভিতরের জ্ঞান এবং নিয়ে আমি নিজে প্রশ্নবিদ্ধ হচ্ছি যে কে কোন ফেসবুকে কোন আইডি থেকে কি দিল, তারপর আজকে ফেসবুকে আলোচনা করতে হবে। আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আমি বারবারই বলছি আক্রমণ করা উচিত হয় নাই, যেই করে থাকুক আইনের আওতায় আসতে হবে, সময় দিন, ঠিকঠাক হয়ে যাবে, ইনশাল্লাহ ধরা পড়বেই। তো এখন আপনারা যে বলছেন যে এ পর্যন্ত, প্রথমে একটা ঘটনা বলে নেই, ওনারা যাওয়ার ইচ্ছে ছিল কিনা সেই দুর্গত এলাকায়, আমার সেটাই প্রশ্ন।
কারণ আমার মনে পড়ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনিও জানেন যে বিরোধী দলে থাকার সময় তিনি রেল যাত্রা করেছিলেন। ঈশ্বরদীতে যাওয়ার পরে ওনার ট্রেন বহরে হামলা হয়েছিল। গুলি হামলা মানে ঢিলায় নাই, বিএনপি ঢিল টিল দেয় না, গ্রেনেড মারানো হয়, গুলি করে, দুটোর একটা বিএনপির কাজ। আর জামাত সাথে থাকলে তো রক কাটে। তো তারা বৃষ্টির মতো গুলি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কি কোনো সেই রেল যাত্রা বন্ধ করেছিলেন? তার পরবর্তী জায়গায় যাওয়া বন্ধ করেছিলেন? তিনি জানেন রাজনীতি করতে হলে বাধা আসবে, যে বাধা অতিক্রম করে সেখানে যেতে পারবে সেই জিতবে। রাজনীতি করতে ভিতরে সাহস লাগবে, সেই সাহসটি বিএনপির মধ্যে নেই। আওয়ামী লীগের রাজনীতি বিএনপি করবে কেন? না, আওয়ামী লীগের রাজনীতি না, এটা জনগণের রাজনীতি। হ্যাঁ, বিএনপি যেমন, আমি ধরেন আজকে ওনাকে গেঞ্জি পরা দেখে আমার মনে পড়ছে ওনাদের এক সময়ের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, না ওনার নাম, ওনাকে দেখলাম খালি গায়ে ন্যামবহনের মধ্যে দৌড়াতে। আমাদের দলের যদি কাউকে অ্যাটাক করা হয়, তারা মাটি কামড়ে রাসেল স্কয়ার পড়ে থাকে, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম এরা শুয়ে থাকে, এদের মারা হয় কিন্তু মাঠ ছাড়ে না। কিন্তু বিএনপির সমস্যা একটাই, কোন ছোট একটা কিছু ফুটলেই বিএনপি ওই এলাকায় নাই। তার প্রমাণ শুনতে চান? দেখেন, এই যে অবরোধ ডাকলেন, আপনি বললেন যে অবরোধ ডাকলেন, অবরোধ থেকে ঘর থেকে একটা নেতা বের হলো না। এই হচ্ছে বিরতি দিলেন না আপনারা ৮৫,০০০ মামলা। আমরা তো বিরোধী দলে ২৬ বছর ছিলাম, আমরা প্রতিদিন ঘর থেকে বের হয়েছি। আপনাদের নামে কয়টা মামলা ছিল? টোটাল বিএনপি নেতাদের নামে কত মামলা? বিএনপির নামে শুনেছি ২৭,০০০ মামলা। আমাদের মামলা ছিল ১ লক্ষের উপরে। ১ লাখ গুনে দেখাবো কাগজ কলম নিয়ে। আওয়ামী লীগের নেতা কর্মীদের দিয়ে হাজার হাজার না লাখ লাখ নেতা কর্মী সে সময় জেলে ছিল। তারপর আমি স্তীমিত হয়ে যাই, কারণ জনগণের দল, ৬৭ বছরের দল, ওই দলকে ক্ষতি করার সমর্থ আল্লাহর রহমতে কোনো পার্টির নেই। আপনি চিন্তা করে দেখেন, খালি গা দেখলে এখন বলবে যে বিএনপির লোকজন খালি গায়ে দৌড়ায়। এরা যদি জনমনে হয়ে যায় যে বিপদ দেখলে খালি গায়ে দৌড় দেয়, তাহলে কি জনগণ তাদের সমর্থন করতে সাহস পাবে যে নেতারাই খালি গায়ে দৌড় দেয়? তো কর্মীরা তো প্যান্ট খুলে দৌড় দিবে। সত্যিকার এই ধরনের ঘটনা ঘটবে। আপনারা মনে করেন হামলার কথা বলেছেন, বেগম খালেদা জিয়ার উপর গুলি হয়েছে, উনি বলেছেন একবার গুলি হয়েছে, বারবার হামলা হয়েছে। আরে আপনি মানুষ পুড়িয়ে মারবেন, আপনার কথায় শত শত মানুষ পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে, কয়লা হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ বার্ন ইউনিটে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে, আর আপনি সহজ পথে রাস্তায় বেরোবেন। তা কি জনগণ সরকার তাকে প্রোটেকশন দিল না কেন? সরকার কাকে প্রোটেকশন দিবে? খালেদা জিয়াকে। খালেদা জিয়া অবশ্যই প্রোটেকশন দিয়েছে, কিন্তু ওই আইয়ুব ইয়াহিয়া খানের সময় তারা কিন্তু টিকতে পারে নাই জনরোষ থেকে। খালেদা জিয়া আইন কানুন কিছু নাই, বিচার টিচার সব উঠায় দেন। কে বলে বিচার হচ্ছে না? বিচার চাইলেই তো আপনারা বলেন। শুনেন, আমার এলাকায় গণেশ হত্যা হলো, আমার এলাকায় না, আমি এটা বুঝলাম না যে বেগম জিয়া, আমি ধরে নিলাম যে বেগম জিয়া, আমি ধরে নিলাম যে বেগম জিয়া মানুষ পুড়িয়েছেন, আপনি কি বেগম জিয়াকে মারধর করবেন? না, মারধর আমরা করিনি তো। কে করেছে? এখন যদি সেখানে মামলা, আচ্ছা মামলার কথা বলেছেন যে মামলা হয় না, আমি লিখে রেখেছি কথাটা। কেন আপনারা মামলা করেননি? আপনারা তো আপনাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মামলাটা আপনাদের, আমি আপনাদের শেষ করিনি, আপনাদের ক্ষমতার সময় আপনারা মামলাটা শেষ করে দিয়েছেন। আপনারা মামলা চালান নাই, আপনারা অপরাধী ধরতে চান নাই। শেষ করি। জি, আপনারা ৫টি ঘটনা হয়েছে, আপনি বলেছেন, আপনি ভাইস প্রেসিডেন্ট, আপনি কেন মামলাটি করেননি? বা আপনার কোন দলীয় নেতাকর্মী করেনি? আচ্ছা, থানায় গেলে মামলা নিল না, পুলিশ আওয়ামী লীগের পক্ষের। কোর্টে যে মামলা করার বিধান আছেন, আপনারা শত শত মামলা করছেন, কেন এই জন্য আপনি মামলাটি করেননি? যে কথাগুলো আলোচনা হচ্ছে এগুলো শুধু অর্থহীন না, এগুলো হাস্যকর না, এগুলো জনগণের সাথে, জাতির সাথে তামাশার কথা। আমাদের সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে পুলিশ মারতে মারতে তিনি মৃত্যুর কাছাকাছি চলে গেছেন, তাও তিনি দৌড়াবেন না জীবন রক্ষার জন্য। যিনি বাংলাদেশ না, জার্মানি, সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকায় চিকিৎসা করে উনি প্রায় কয়েক মাস চিকিৎসা করে বেঁচে আছেন, এইরকম মৃত্যু পথযাত্রী, তাও তিনি দৌড়াবেন না। এই কথা বলা জাতির সাথে তামাশা করা না, গণতন্ত্রের সাথে তামাশা করা না। বেগম জিয়া, উনি বললেন যে ওনাদের নেত্রী তো থামেননি। বেগম জিয়াকে শামীম ওসমান একদিন পুরো আটকে রেখে কতগুলো গাড়ি ভাঙচুর করেছেন, তারপরেও তো তিনি গেছেন। এখন কিন্তু অবরোধের সময় আসলে আপনারা বাইরে হন না, আমরা যে একেবারে জলজ্জান্ত মিথ্যা, আমরা যে বের হইনি। যে আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক মুসা সাহেব মারা গেছেন, তিনি বলেছিলেন কিন্তু যে এখন কিন্তু সরকার শুধু ঢাকার সরকার, বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। তো কাজেই আমরা কার্যকর অবরোধ তৈরি করেছিলাম। সরকার জনগণের যে নেতাদের আমরা দেখি নাই, আমরা পেট্রোল বোমা দেখেছি, মানুষজন দেখেছি, কিন্তু নেতাদের দেখি নাই। পেট্রোল বোমার কথা যদি বলেন, ওই বার্ন ইউনিটের মতো শুটিং স্পট তৈরি করে
পঙ্কজ দেবনাথদের মতো নেতাদেরকে দিয়ে তাদের ওই বাস পুড়িয়ে তারপরে তাদেরকে এনে ওই ছবি তোলা যায়। এখন তো আস্তে আস্তে বার্ন ইউনিটে আপনি যাইতেন, আপনি জান নাই কেন? শুনেন, বার্ন ইউনিটে যাব কত মানে আওয়ামী লীগ যেই পারুক, না না না, বাংলাদেশের জন্য শুনেন, আওয়ামী লীগ যে কত বড় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে, বার্ন ইউনিটে আমাদের নেতা গেছিলেন না? তাকে অপমান করে তারপরে বলা হয়েছে না যে ফার্দার যদি বিএনপির কোন নেতাকে দেখি তাহলে আর ফেরত যেতে দেব না। লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, তিনি কি অপমান হয়ে ফিরে এসেছেন না? জেনারেল মাহবুবুর রহমানের ক্ষেত্রে আওয়ামী লীগের কেউ বলেছেন যে আওয়ামী লীগের সেখান আওয়ামী লীগের এখন যদি বলেন যে কে বলেছে, এখন আপনি যদি আজকে আমি যদি আপনাকে বলি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কে বলেছে, কে মারধর করেছে, এখন বিষয়টা হলো কি উনি যে বলেন বা আপনি যে বলেন যে মার খাওয়ার পরেও গেলেন না কেন? একটা লোক যখন চিকিৎসার প্রয়োজন তখন তিনি ত্রাণ দিতে কেমন করে যাবেন? এই সমস্ত কথা বলা মানে কি? বলেন যে মতিয়া চৌধুরীও মার খেয়েছেন, নাসিমও মার খেয়েছেন, তারা তো সরেননি। তারা কতটুকু মার খেয়েছেন? তাদের ফার্স্ট এইডও নিতে হয়নি, তারা বাড়ি ফেরত গেছেন। আর উনাদের চিকিৎসার জন্য আসতে হয়েছে। এগুলো যদি বলেন, আমরা যদি তর্কটা দিই এই জায়গায় এগুলো যদি বলেন তাহলে তামাশা করা। আমরা যদি অ্যাপেল টু অ্যাপেল কল্পনা করি যে মতিয়া আপা নাসিম ভাই যতখানি মার খেয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই অথবা আজকে আমির খসরু ভাই, কি তারা কি অনেক বেশি? আমি কম্পেয়ার করতে চাই না। আমার কথাটা হলো উনি যে বললেন যে আওয়ামী লীগের নামে 1 লক্ষ মামলা, আওয়ামী লীগের কতজন গুম হয়েছিল, কতজন খুন হয়েছিল, আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা কতজনের জেল খেটেছে, কয়টা মামলা ছিল, এগুলো কিন্তু উনি মুখে বলে ফেলবেন কি যে মির্জা ফখরুল নামে কয়টা, বলে 80টা, বলে আমাদের সাধারণ সম্পাদক নামে 180টা হয়েছিল। আমি কি ওনার মুখে তুলে দিতে পারবো? ঠিক মামলা টামলা হয় না, বিএনপির আমলে গ্রেনেড হয়েছে, যে ঘটনাগুলো বিএনপির আমলে হয়েছে প্রত্যেকটা ঘটনার জন্য আইনের আশ্রয় সরকার নিয়েছে, কিন্তু আজকে বিএনপি মহাসচিবের উপরে হামলা হয়েছে, সরকার কিন্তু আইনে আশ্রয় নিচ্ছে না। আমরা একটা জজ মে দেখেছি, পার্লামেন্টের প্রসিডিংস আছে, 2.5 ঘন্টা আলাপ দেখেছি, ভ্যানিটি ব্যাগ থেকে গ্রেনেড বেরিয়েছে। যেটাই হয়েছে তারা কিন্তু ওই বিচার বিভাগীয় তদন্ত কমিটি পর্যন্ত করেছে। আজকে যা হচ্ছে এটা কোনো গণতন্ত্রে পড়ে না, এটা গণতন্ত্রের উপরে আঘাত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যেটা একটা সর্ববৃহৎ রাজনৈতিক দলের মহাসচিবকে আপনি মানে গায়ে মারবেন, তার গাড়ি ভাঙচুর করবেন, তারপরেও তাকে কটাক্ষ করবেন। ওবায়দুল কাদের প্রথমে বললেন না আওয়ামী লীগের কেউ না, পরে আবার বললেন যেই হোক না কেন তাকে আইনের আশ্রয় নেওয়া হবে। এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা হয় নাই। আমরা যে বিভৎস রূপ দেখছি, মামলার প্রসঙ্গটি উনি একবার জিজ্ঞেস করতে যে আপনারা মামলা করেন না, আমরা কেন মামলা করতে যাব? আমরা কার বিরুদ্ধে মামলা করব? আমরা তো আপনারা মিডিয়া থেকে তো পুরো টেলিভিশনে তাদের ফ্র্যাঙ্কেনস্টাইন দেখিয়েছেন। ধরেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে বলছেন যে আমরা দেখেছি যে কেউ কেউ বলেছে যে আমাদেরকে সেখানে ঢুকতে দেবে না, তাদের বিরুদ্ধে মামলা তো করা যায়। আসলে শুনেন, তাদের বিরুদ্ধে আমরা মামলা করবার চেয়ে ফুটেজ দেখে সরকারের মামলা করবার দায়িত্ব বেশি কিনা, এবং আমরা মামলা করলে উনি বললেন যে মামলা হয়তো পুলিশ নেবে না, কোর্ট নেবে। আরে কোর্ট নেই এটা তো হর হামেশা মাননীয় প্রধান বিচারপতি রেগুলার বলছেন, এবং নিম্নতম আদালত যে সরকারের নিয়ন্ত্রণে, এটা তো প্রতিদিন আলোচনায় আসছে, এটা তো নতুন কিছু না। এখন বিষয়টা হলো যে আমরা এই মানে গণতন্ত্রের এই বিভৎস রূপ দেখতে চাই না। আমরা এই রাজনৈতিক দলগুলোর প্রতি এই বিভৎস হামলা দেখতে চাই না। আমরা এই নিরসন চাই। আমরা একটা বিরতি নিচ্ছি, সরকার থাকলে আমরা এরকম বিভৎস কর্মকাণ্ড হবে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছেই আমি চট করে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই হামলাটির পর সরকারের কোন রিঅ্যাকশন সরকার দেখালে আপনি মনে করতে যে হামলাটা আসলে সরকার থেকে করা হয় নাই, এবং সরকারের ব্যাপারে সিরিয়াস, যাতে যারা হামলা করেছে তাদের গ্রেফতার করার ব্যাপারে বা আইনের আওতায় কি করলে এটি আপনারা বুঝতে পারতেন? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি আমাদের একটু বলবেন যে আমরা কি দেখলে আমরা বুঝতে পারতাম যে সরকার এই অন্যায়, যেটিকে ওবায়দুল কাদের অন্যায় বলছেন, সেই অন্যায় প্রতিরোধ করার ব্যাপারে তারা সিরিয়াস? প্রথম কথা হলো যে সরকারি দল ছাড়া বিএনপির মহাসচিবকে আক্রমণ করবার কেউ নেই, এতেই বোঝা যায় যে এটা সরকারি দল। আর সরকারি দলের পরিকল্পনার বাইরে এই হামলা হয়েছে, এটা কেউ এই 20 কোটি মানুষের একজনও বিশ্বাস করবে না। আর আমরা যেটা আশা করেছিলাম যে অন্তত গণতন্ত্রের স্বার্থে সরকারি দলের যে সাধারণ সম্পাদক, তিনি অন্তত শক্তভাবে মিডিয়ার সামনে কথা বলবেন, তিনি এমনভাবে কথা বললেন, আমি শুনেছি যে তিনি এখনো অক্ষত আছেন। এই কথাটা
মানে এমন ভাবে যে একেবারে কটাক্ষ হয়ে গেল যে মানে না একটু তিনি নিষ্ঠুরতার কেন মতো এখনো প্রফেসর হাবিব এরকম একটা প্রফেসর অবস্থা। হাবিব মুন্না, এটা আমরা অত্যন্ত যদি দুঃখজনক। সরকারি দলের কোন সাধারণ সম্পাদককে এরকম হামলার শিকার হতে দেখতাম, আমাদের রিঅ্যাকশন কেমন হতো? আমরা কেমন জানি একটা আচ্ছা একটা হামলা হয়েছে, এটাকে আমরা খুব আলগা ভাবে খুব সাধারণ ঘটনা হিসেবে নিচ্ছি কিনা? আপনি সরকারি দল, এখন কথা হচ্ছে সরকারি এবং বিরোধী দল, আমরা সেটা মনে করতে চাই না। আমি তো একটা কথা বলতে চাই এখানে যে সরকারি দল ছাড়া এটা করতে পারে না, সরকারি দল ছাড়া এটা হতে পারে না, কিন্তু আমি গত 3 মাসে বা 1 মাসে অন্তত 50টি ঘটনা বলতে পারবো। আপনারাও যে পত্রপত্রিকা ওয়ান টিভিতে নিউজ আপনারাই করেন যে বিএনপির মধ্যে ঝামেলা হওয়ার কারণে 50টিরও বেশি ঘটনা ঘটেছে। ওইখানে সরকারি দলের দায়িত্ব কি? সরকারি দল ছাড়া আক্রমণ করতে পারবে না মানে এটাই কি প্রথম আক্রমণ তার বিরুদ্ধে নাকি? আরেকটি কথা আছে, উনি বলেছেন যে উনি এতই অসুস্থ যে ওনাকে ফিরে এসে চিটাঙে আসতে হয়েছে। আমরা জানি উনি কোনো, আমি ডাক্তার, আপনারা নিশ্চয়ই জানেন, একজন যদি কেউ গুরুতর না সেমি গুরুতর আহত হয়ে থাকে তাকে হসপিটালে ভর্তি হতে হবে। আমরা দেখেছি খালিগাতে একটু আগে যে আপনার এখানেও ছবি আছে দেখলাম, তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। তবে হ্যাঁ, আক্রমণ হয়েছে, গাড়ি ভেঙেছে, আমি কিন্তু বারবারই বলছি যে আমরা এর বিচার চাই এবং সুবিচার চাই, এটা বলছি বারবার। এবং একটু পরে উনি সাংবাদিক সম্মেলন করে যেভাবে চিৎকার করলেন, যেটা আমিও দেখেছি, আপনি কোনো অসুস্থ মানুষের পক্ষে সেইভাবে চিৎকার করা সম্ভব হয় না। সুতরাং সেই জন্য আমি বলছি সুস্থতার কথা বলবেন, আপনি ফিজিক্যাল মেন্টাল ট্রমাটা আপনি ভাববেন না। আমি ভাবছি দেখে আপনাদের কথাগুলো বলছি। আপনারা বলবেন দায়িত্ব পুলিশের উপর, কোর্টের উপর দায়িত্ব দিয়ে ছেড়েছে। আজকে যদি আমার পার্টির কারো সাধারণ সম্পাদক হতে হবে না, আপনারা দেখেছেন ব্যঙ্গোক্তি করার জন্য কোটি সারা বাংলাদেশে মামলা হয়, ওনারা মামলার দায়িত্ব নেবেন না। মামলা আবার করব, পরে আবার কি না কি হয়, তার চেয়ে মামলাই করবো না। পুলিশ করলে করবে, না করলে আমার মহাসচিব হয়েছে তো কি হয়েছে, ওনার ভাষা তো এরকমই যে আমার মহাসচিব তো কি, আমি মামলা করবো না, পুলিশ করুক অথবা অন্য কেউ করুক, আমার দলের কারো করার দরকার নেই। আর উনি বলেছেন অর্থহীন, হাস্যকর, তামাশা। সত্যি কথা, টকশো আজকাল তামাশা হয়ে দাঁড়িয়েছে। এই কারণে তামাশা হয়ে দাঁড়িয়েছে যে তামাশা করার জন্য কিছু কিছু লোকজন আসে যারা এমন কথা বলে যে ফখরুল ইসলাম আপনাদের হুইপের কথা বলছিলেন যে উনি এমন মার খেয়েছে, ওনাকে লন্ডনে যে চিকিৎসা নিতে হয়েছে। সত্যিকার অর্থে আমি আবারও বলি, আমি একজন ডাক্তার, কোয়ালিফাইড ডাক্তার, বিশ্বের সবচেয়ে বড় ডিগ্রিটি আমি নিয়েছি, কিন্তু এমন কোন রোগ আমি জীবনে কোনোদিন দেখিনি যে প্রায় 2008 সন থেকে 2017 সন পর্যন্ত কাউকে লন্ডনে থাকতে হয় চিকিৎসা নেওয়ার জন্য। তারেক রহমানের কথা বলছি। এমন কি রোগ হলো যে তিনি প্লেনে করে সৌদি আরব যেতে পারেন, প্লেনে করে মালয়েশিয়া যেতে পারেন, কিন্তু প্লেনে করে বাংলাদেশে আসতে পারেন না। না, ওই যে উনি বলেছিলেন যে ওনাদের জয়নাল আবেদিন ফারুক, তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, ওনার অবস্থা মার খাওয়া এবং চিকিৎসা নিয়ে কথা বলাটা একটু নিষ্ঠুর হচ্ছে না? নিষ্ঠুর হচ্ছে না তো, কারণ না, নিষ্ঠুর হচ্ছে না। নিষ্ঠুর হতো যদি সত্যিকার অর্থে ওনারা অসুস্থ হতেন, সত্যিকার অর্থে চিকিৎসার জন্য যদি ওনারা বিদেশে থাকতেন। আপনি চিকিৎসা করতে পারেন, কিন্তু আপনি তো তার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখেন না। যে হসপিটালে কাজ করে আমার বন্ধু-বান্ধবরা সেই হসপিটালে কাজ করে, আমি এখন কাগজপত্র দেখেছি, আমি এখনো তার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখতে পারেন না। এটা তো আমার বন্ধু-বান্ধবরা এখনো সেখানে কাজ করছে এবং আপনি দেখতে পাচ্ছেন আমি যখন তাকে দেখি লন্ডনের কোন রেস্টুরেন্টে বসে মিটিং করছেন, তখন চিকিৎসা সম্বন্ধে বলতে পারি না। আপনি কি তারেক রহমানের কথা বলছেন? আমি তারেক রহমানের কথা বলছি। আমি বলছি জয়নাল আবেদিন ফারুকের কথা। আপনি জয়নাল আবেদিন ফারুকের কথা। আর একটি কথা বলেছেন যে মোহাম্মদ নাসিমকে আদর করে কিংবা মতিয়ার রহমানকে আদর করে বলেছেন তোমরা এলাকায়, উনি বলেছেন যে তাদের কোনো চিকিৎসার দরকার পড়ে নাই, তাদের এমন কিছু হয়নি। প্রত্যেকটি ঘটনার কথা আমি নিন্দা করি, প্রত্যেকটি ঘটনার নিন্দা করি। আমি বারবার বলছি, সেই কথা বলার চেষ্টা করছি, কিন্তু অন্ধ হলে তো চলবে না। এ কথা তো বলা চলবে না যে আমি অন্ধ, যে আমি যে ঘটনাটি ঘটেছে আর একজনের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে আমি নিঃশঙ্কে নিশ্চিন্ত চিন্তে চলে যাচ্ছি। কিংবা আপনি বলেছেন নাটক আমরা করি না, উনি বলেছেন ডাবল নাটক হইতো। একটু আগে কথা হয়েছে যে উনি বলেছেন 10 জন লোককে গ্রেপ্তার। আরে যারা অপরাধী না তাদের গ্রেপ্তার করা যাবে? কখনোই যাবে না। আজকাল ডিজিটাল বাংলাদেশ, ইচ্ছে করলে আপনারা মামলা করুন, দেখবেন ভিডিও ফুটেজ, টিভি ফুটেজ, আমরা ফেসবুকের ছবি, সব মিলিয়ে আসামিদের ধরা হয় কিনা এটা নিয়ে 8-10 দিন পরে আবার আলাপ হতে পারে। যারা ঘটনাটি ঘটিয়েছে তারা কি অপরাধীদের কখনো কি অপরাধ স্বীকার করে? তারা কি এলাকায় আর আছে? কিন্তু প্রকাশ্য দিবালোকে 4টি গাড়ি 5টি গাড়ি বহরের উপর হামলা, ওখানে সাক্ষ্য দেওয়ার জন্য অন্তত অনেকগুলি লোক পাওয়া যেত। কাছেই পুলিশের ফাঁড়ি ছিল, পুলিশের কাছে অনেকে কমপ্লেইন করেছেন, তার উপর ভিত্তি করে তো কাউকে গ্রেফতার করাই। পুলিশ তো সাথে সাথে গেছে গ্রেফতারের অভিযোগ কারণ নামে করেছেন আপনারা এখন পর্যন্ত। আপনাদের কি স্থানীয় কোনো নেতা কর্মী নাই ওইখানে? আর একটি কথা, যদি ঢাকা থেকে চিটাগাং যে রাউজানে গেলেন সেইখানে অ্যাটাক করতে হবে কেন? কারো যদি
উপর থেকে নির্দেশই থাকতো, ওনাকে তো ঢাকায় অ্যাটাক করা যেত। প্রফেসর হাবিব এটা মিল্লাত, তো আপনারা বলছেন খালেদা জিয়া আমি সেই attack প্রসঙ্গে হয়েছে। পরে আসছি। প্রফেসর হাবিব মিল্লাত, আপনি তো নিশ্চয়ই জানেন যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে তো রাষ্ট্রবাদী হয়ে মামলা করবে, 100 পুলিশবাদী হয়ে মামলা করবে, সেটা- ওনারা মামলা কেন সেটা করবে? আপনি দেখেন একটা কথা চিন্তা করেন, শাহ এম এস কিবরিয়ার কথা বলি আমি। জি, ওনাকে বোমা মেরে সিলেটে আহত করা হলো, ওনার রক্তক্ষরণ হচ্ছিল, ওনার জন্য হেলিকপ্টার চাওয়া হলো। তখন বিএনপি ক্ষমতায়, একজন নেতা, একজন সংসদ সদস্য, একজন সাবেক অর্থমন্ত্রী, তার জন্য একটা হেলিকপ্টার গেল না। আমরা মির্জা ফখরুল ইসলামের জন্য, তিনি যেহেতু পার্টির মহাসচিব, তাকে পুলিশ এসকর্ট নিয়ে চিটাগাঙে ফিরিয়ে আনা হয়েছে, সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এটুকু ধন্যবাদ তো আপনারা দিবেন যে আপনারা সুচিকিৎসার ব্যবস্থা করেছেন তার জন্য। আপনারা ওই আমার শাহ এস কিবরিয়ার মতো তাকে হত্যা করেননি, রক্তক্ষরণের জন্য অ্যাম্বুলেন্সে আসতে যিনি মারা যান। আমার মনে হয় যে আমরা একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আপনার কাছে একটু আসবো অ্যাডভোকেট আহমেদ আজম খান। ইন দ্য মিন টাইম আমাদের একজন দর্শক একটি মন্তব্য পাঠিয়েছেন, এই মন্তব্যটি পড়ে শোনাতে চাই। সালমান ওনার নাম, উনি বলছেন এই ন্যাক্কারজনক হামলায় দেশে 16 কোটি মানুষ হতবাক হয়েছে, আমরা সাধারণ মানুষ এই হামলার তীব্র নিন্দা জানাই। আমি আমার পুরনো কথায় ফিরে আসতে চাই, এই হামলা থেকে আসলে আওয়ামী লীগের কোনো ফায়দা হয়নি। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার এবং আপনার নেতৃবৃন্দের থিওরি দিয়ে আমি বলতে চাই যে এই ফায়দা যার হবে তার ঘাড়েই দোষটি আরশায় কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফেরত আসছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। অ্যাডভোকেট আহমেদ আজম খান আছেন আমাদের সঙ্গে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, ফায়দার রাজনীতির কথা বলছিলাম। এই ফায়দার রাজনীতির কথা বিএনপি সবসময় আওয়ামী লীগের কাছে বলে থাকে যে এই ঘটনার জন্য এই তাদের এই ফায়দা। এই ক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে একই অভিযোগ করা যাবে কিনা? কয়েকজন দর্শক এই কথা জানতে চাইছেন আপনাদের কাছে। না, আমাদের এখানে ফায়দা নেওয়ার কিছু নেই। আচ্ছা, আমাদের দলের একটা টিম মহাসচিবের নেতৃত্বে যাচ্ছিলেন, আওয়ামী লীগ হামলা করেছে। এখানে আওয়ামী লীগের কি ফায়দা সেটা জানি না, তবে আমাদের যে ত্রাণের টিম গিয়েছিল সেখানে কিছু ত্রাণ দিতে পারলে কিছু অসহায় মানুষ উপকৃত হতে পারতেন। কারণ প্রতিদিনই, কালকে রাতেও টেলিভিশনে দেখেছি যে অনেকেই টেলিভিশনের সামনে বলেছে আমরা 5 দিন পানি পাইনি, আমরা 5 দিন কাপড় পাইনি। সরকারের প্রচারণা যন্ত্র এমন ভাবে বলছে তাদের একেবারে উদ্ধার করে ছেড়েছে, আসলে কিছুই হচ্ছে না। আজকে গেলে কিছু কাজ তাদের হতো, তারা এখান থেকে বঞ্চিত হলেন। আজম ভাই, এই যে কিছু বক্তব্য যে বিএনপির মুখপাত্র ডক্টর রুহুল কবির রিজভী বলছেন যে পাহাড়ে বিপর্যয় আর প্রধানমন্ত্রী আনন্দ ভ্রমণে, এইসব কথাগুলি আসলে পলিটিক্যালি কেন বলা? প্রধানমন্ত্রী অনেকদিন আগে থেকে নির্ধারিত একটি সফরে গিয়েছেন এবং সেটি মোটেও আনন্দ ভ্রমণ না, সেটি আপনি জানেন। এবং পাহাড়ে এই বিপর্যয়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রী সেখানে যেতে পারবেন না, এগুলি শুধু পলিটিক্যাল ফায়দা না? না না, শুনেন, এই রাজনীতিতে এই ধরনের রাজনৈতিক বক্তব্য আমরা সবার কাছ থেকেই শুনি। এটা আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় না। আলোচনার গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ওই যে উনি এম এস কিবরিয়ার কথা বললেন, এম এস কিবরিয়ার জন্য ওনারা কি করছেন? এম এস কিবরিয়ার পরিবার সেদিনও আফসোস করে সাংবাদিক সম্মেলন করেছেন যে তার বিচার করা হচ্ছে না। এম এস কিবরিয়ার জন্য আরিফুল হক চৌধুরী, তারপরে আরেকজন মেয়র, তাদেরকে গ্রেফতার করা হয় যারা এম এস কিবরিয়ার হত্যার সাথে আদৌ জড়িত না, এবং তাদেরকে জেল খাটিয়ে তাদের মেয়রশিপ দীর্ঘদিন কেড়ে নেওয়া হয়েছিল। এই সমস্ত রাজনৈতিক হয়রানি করা হয়। সত্যিকার এম এস কিবরিয়ার বিচারের জন্য কিছুই করা হয়নি। তার পরিবারের পক্ষ থেকে অনেক আফসোস করে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। উনি তো এম এস কিবরিয়ার কথা বলে তুফান উড়ালেন। প্রফেসর হাবিব মিল্লাত, আমাদের দর্শকরা কিন্তু বলছেন যে এই সরকারের আমলে কেউই নিরাপদ না যারা আসলে সরকারের বিরোধিতা করে। তারা কোন জায়গায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের রামপালে বিরোধিতা করুক, যে কোনো বিষয়ে বিরোধী কোনো মত নিতে এই সরকার আসলে রাজি না। আপনি কি ভুলে গেছেন কয়েকদিন আগে, আমি ছোট ছোট কয়েকটা উদাহরণ দেব। মনে আছে গতবার ভ্যাট বাড়লো, ছাত্রছাত্রী আন্দোলন করলো, সরকার ফিরে গেল, ছাত্রছাত্রীর ভ্যাট দেওয়া হবে না। তাদের উপর কি কোনো আক্রমণ? আমি একটা উদাহরণ দিতে দেন, তাদের উপর কি কোনো আক্রমণ হয়েছে? তাদের কি মারার চেষ্টা করা হয়েছে? তাদেরকে কিছু করা হয়েছে? আমি একটা কথা বলি, যে ওই ভ্যাটের বিরুদ্ধে আপনারাই দাঁড়িয়েছিলেন। মজার ব্যাপার, আপনারা ওই ভ্যাটের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বলে আক্রমণ করা হয়নি, যে ক্ষেত্রে আপনারা দাঁড়ান না। যেমন এইবারও আবগারি শুল্কের বিরুদ্ধে আপনারা দাঁড়িয়েছেন, মতিয়া চৌধুরী বলেছেন, অনেক বলেছেন, সবাই বলেছেন আপনারা এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তখন আক্রমণ হয় না। কিন্তু রামপালে যেহেতু আপনি বলেন নাই, রামপালে আক্রমণ হবে। এই কথাই আমি বলছি। আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক সরকার এবং আওয়ামী লীগ হচ্ছে মানুষের দল। যখন দেখা যায় আবগারি শুল্ক মানুষের কষ্ট দিবে, তখন আওয়ামী লীগের যদিও নিয়ম নেই, মন্ত্রীরা পর্যন্ত সোচ্চার হয়েছে। একজন মন্ত্রী বলেছেন, আমরা যদিও মন্ত্রিসভায় এটি পাশ করেছি, এটি আমরা এখন তার বিরুদ্ধে বললে নৈতিকতার মধ্যে পড়ে না।
তারপর আমি বলি যে এইটা বন্ধ করা উচিত। এই হচ্ছে আওয়ামী লীগ। নাম্বার 2, ওই দিন যেদিন আওয়ামী লীগ পক্ষে ছিল সেই জন্যই কাজটি করেছে। আর রামপাল করলে দেশের উন্নয়ন হবে, রামপাল করলে দেশের মানুষ বিদ্যুৎ পাবে, দেশের মানুষ চাকরি বাকরি পাবে, দেশের কর্মসংস্থান সৃষ্টি হবে। সুতরাং ওই 20-25 জন মানুষ বাধা দিবে, সেই বাধা ঠেকাতে গেলে আপনারা মনে করেন যে জনগণের বিরুদ্ধে চলে গেলেন। আর যারা লেখালেখি যেভাবে করে আপনারা ঠেকাচ্ছেন বরফ পানি মাইরে, তারপরে লাঠিচার্জ করে, ওদের তো কিছুই করা হয়নি, রাবার বুলেট মাইরে। না রাবার বুলেট মারা হয়নি ওদেরকে। হ্যাঁ, পুলিশ থামিয়ে দিয়েছে কয়েকবার, এবং কয়েকটি আমি জানি ওই ভ্যান থেকে আমাকে ফোন করেছিল একজন নেতা, ফোন করে বলছে আপনি একটু দেখেন আমাদের গাড়ি থামতে দিচ্ছে না, আমরা যে একটু টয়লেটে যাবো সেই ব্যবস্থা আমাদের নাই, পুলিশ আমাদের কিছু করে নাই, বলছে গাড়ি থামাইতে পারবো না, গাড়ি চালাতে থাকো। আপনারা যে কথাগুলো বলছেন, কিন্তু এই নেতার সাথে আমি টক শো করি মাঝে মাঝে, তিনি আমাকে ফোন করেছেন, এই ধরনের ঘটনাটা ঘটেছে, অস্বীকার করি না, কিন্তু জনগণের স্বার্থে এখন যে কোনো কাজ, আপনি বলেন বিএনপি যে হরতাল দিয়ে এত মানুষ পুড়িয়ে মারলো, এটা কি ভালো কাজ করেছে? আপনি বলেন ভালো করেনি। এইটা ঠেকানোর জন্য যদি কাউকে মামলা দেওয়া হয় সেটাই খারাপ কাজ হয়েছে? এই ঘটনার অন্য কথা পরে আসছি, এই ঘটনার যদি জন্য কোনো মামলা হয়ে থাকে সেটাই খারাপ কাজ হয়েছে? না, খারাপ কাজ হয়নি। সুতরাং ঢালাও ভাবে খারাপ ভালো বলার আগে, তামাশা করার আগে, খারাপ কিছু বলার আগে অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করে কথা বলতে হবে যে আমরা কি করছি, আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি কিনা। ঢালাও ভাবে বলা হয়েছে যে জজ মিয়া ওই জননেত্রী শেখ হাসিনার রাজসাক্ষী হয়েছিল সেই সময়টিতে। জননেত্রী শেখ হাসিনা আপনি বলেছেন ভ্যানিটি ব্যাগ থেকে, নেত্রী বারবার সংসদে বলেছেন তিনি গ্রেনেড হামলা করেছেন। এইগুলো হলো হাস্যস্কর কথা। তবে আমি একটা কথা বলতে পারি, শাহ এম এস কিবরিয়া তার পরিবারবর্গ সত্যি কথা, উনি সত্য কথা বলেছেন যে সাংবাদিক সম্মেলন করেছে। আমার বাবা মারা গেলেও আমিও সাংবাদিক সম্মেলন করতাম, আমি একটু দ্রুত বিচার চাই, কিন্তু আইনের শাসন করতে গেলে সময় বেশি লাগলেও আমরা কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার হতে কিন্তু 44 বছর সময় লেগেছে। সেই 44 বছর সময় আমরা ধৈর্য ধরে অপেক্ষা করেছি। আমরা প্রত্যেকটি অন্যায়, প্রত্যেকটি আচার আচরণ, প্রত্যেকটি আমি বলতে চাই যে আজকের যে নির্লজ্জ যে ফ্যাসিবাদী হামলা বিএনপি মহাসচিবের উপরে হয়েছে, এই কিছুদিন আগে আমরা দেখেছি ম্যাডাম খালেদা জিয়ার উপরে হয়েছে, এই ধরনের ফ্রাঙ্কেনস্টাইন ঘটিয়ে এই আলোচনাকে অন্যদিকে ডাইভার্ট করবার কোনো সুযোগ নেই। আমি মনে করি যে এখন প্রয়োজন রিয়ালাইজ করবার যে গণতান্ত্রিক দেশে এরকম ফ্যাসিবাদ, গণতান্ত্রিক দেশে এই ধরনের একেবারে মানুষকে মেরে ক্ষমতায় থাকার প্রবণতা, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলকে ধ্বংস করবার প্রবণতা, গণতান্ত্রিক দেশে এইরকম রাজনীতিবিদদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া, গুম করা, খুন করা, সাবেক মন্ত্রীদের ডান্ডা বেরিয়ে পড়ানো, এগুলোর সময় এসছে রিয়ালাইজ করবার যে আন্না এনাফ ইজ এনাফ। বসতে হবে, কথা বলতে হবে, এবং আগামী নির্বাচনের জন্য সকলকে নিয়ে প্রস্তুতি নিতে হবে। সাবেক মন্ত্রীদের মধ্যে যদি কেউ অপরাধী হয় তাহলে কি করবে? আওয়ামী লীগের একজন সিটিং মন্ত্রীর ছেলে তো জেলে, শুনেন, আরেক মন্ত্রীর জামাই হচ্ছে শুনেন কারাগারে, সাবেক মন্ত্রী শামসুর রহমান শরীফ, শুনেন, ভূমি মন্ত্রী, উনার ছেলে কি জেল থেকে? কোন মামলাটা সত্যিকারে ক্রিমিনাল মামলা, খুনের মামলা? এম কে আনোয়ার কি কোনো খুন করেছেন? এম কে আনোয়ার কি পুরাতে গিয়েছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কি সেটি কোর্টে সেটেল হবে, অভিযোগ আনতেই পারে। না, অভিযোগ আনার, সাবেক মন্ত্রীদের ডান্ডা বেরিয়ে পড়ানো, মাসের পর মাস তাদেরকে মানে কারাগারে রাখা, এটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল। উনি যে কথাটি বলছেন আজম ভাই, উনি যে কথাটি বলছেন যে আসলে আমরা যদি এইসব মামলাগুলি না দিতাম, আমরা তো আসলে এই অবরোধকে ঠেকাতে পারছিলাম না। 3 মাস লাগাতার আপনারা ঘোষণা দিয়েছিলেন যতদিন আওয়ামী লীগ সরকার আছে ততদিন চলবে। অবরোধকে ঠেকানোর জন্য পঙ্কজ দেবনাথদের মতো নেতাদের নিয়ে তাদের গাড়ি নিজেদের গাড়ি নিজেরা পুড়িয়ে মামলা দিয়ে শুটিং স্পট করে, তারপরে কোনটির কথা বলছেন? মানে কেন এই যে কয়েকদিন আগেও টেনে নিয়ে বরিশালের যে নেতা, এমপি, আওয়ামী লীগের নেতারা বলতেছে যে পঙ্কজ দেবনাথ তার নিজের গাড়ি পুড়িয়ে নমিনেশন নিয়েছেন, এবং গাড়ি পুড়িয়ে মানুষ মেরে তারপরে মামলা করে কিছু এরকম ঘটনা ঘটেছে, কিন্তু সেই কথা কি সত্য যে আপনারা যে অবরোধের ডাক দিয়েছেন তার সুযোগেই মানুষ মারা গেছে? তার সুযোগেই মারা গেছে। এখন আমরা যে একটি কাজ করেছে এটা দায়িত্বজ্ঞানহীন, লাগাতার অবরোধ। শুনেন,
অবরোধ লাগাতার অবরোধ, অনির্দিষ্টকাল। অবরোধ কারা দেয়নি, অবরোধ কারা দেয়নি? অনির্দিষ্টকাল অবরোধ। যখন 15ই এবং আপনারা অবরোধ তুলেও নেন ফেব্রুয়ারি নাই। নির্বাচন আজকে আওয়ামী লীগ পর্যন্ত আসলো না, উঠানো হয়নি। তখন না, অনির্দিষ্টকালের অবরোধ দেয়নি? হ্যাঁ। 15ই ফেব্রুয়ারি যখন দিয়েছে, নির্বাচনে তারা আসলো না, দিয়েছে, অবরোধ দেয়নি। দিয়েছে। কিন্তু আমরা কি করেছি? ব্যর্থ আমরা হয়েছে। ওই ষড়যন্ত্র করে কিন্তু মানুষ মারিনি। আমরা তাদের প্রতি রেসপেক্ট রেখে আমরা কিন্তু তাদের দাবি মেনে নিয়ে আমরা কিন্তু পদত্যাগ করেছি এবং তত্ত্বাবধায়ক তাদের সরকার দাবি ব্যবস্থা মানতে কিন্তু অনেকটা বাধ্য হয়েছেন আর কি। শুনেন, মানে গণতান্ত্রিক দলগুলো বাধ্য হয়, স্বৈরাচারী দলগুলো, দলগুলো- ফ্যাসিবাদী দলগুলো বাধ্য হয় না, আমি- এইটাও পুলিশের আমি মানবো। আশ্রয় নেয়। আমাদের আর সময় নেই। না, একটা পুলিশের সেকেন্ড। আশ্রয় আমার নেয়। শুধু একটি সত্যি কথা গণতান্ত্রিক কথা। দলগুলো হাস্যকর জনগণের এবং দাবি মানে। তামাশাপূর্ণ সবচেয়ে একটি কথা আজকে হয়েছে, সর্বশেষ আমি সেই কথা ফ্যাসিবাদী বলে দলগুলো আমি মানে না। 1 সেকেন্ডে শেষ করব। সেটি হচ্ছে বিএনপির মুখে গণতন্ত্রের কথা। প্রফেসর যে আরিফ মিলাদ সামরিক মুন্না এবং শাসনের অ্যাডভোকেট মধ্যে দিয়ে আব্দুল যেভাবে খান, তৈরি হয়েছে দলটি, আপনাদের অনেক সেই ধন্যবাদ। দলটি এই যদি- ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।